আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত সাহিত্য চর্চা নামক পাঠ্যগ্রন্থের অন্তর্গত আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। কবিতার শিরোনামটি বাংলায় হলেও কবি কিন্তু বাঙালি বা ভারতীয় নন। কবিতার লেখক বের্টল্ড ব্রেখট। তাঁর জন্ম 1894 সালের 10ই ফেব্রুয়ারি জার্মানিতে। তিনি সম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করলেও প্রথম বিশ্বযুদ্ধ ও তার পরবর্তী পরিস্থিতি তার জীবনকে ওলটপালট করে দেয়। ব্রেখট তাই নিজেকে ঠাট্টা করে বলতেন, হতভাগ্য বে বে। বের্টল্ড ব্রেখট মুখ্যত নাট্যকার। তার সৃষ্টির মধ্যে একদিকে যেমন প্রকাশ পেয়েছে সমাজ সচেতনতা, তেমনই ধরা দিয়েছে মানব দরদি ভাব। মার্ক্সবাদী দর্শনে উদ্বুদ্ধ কবির কবিতায় আছে অদ্ভুত সারল্য, সরাসরি বক্তব্য স্থাপনের মুন্সিয়ানা। মূল কবিতাটি জার্মানিতে লিখিত হলেও এম হামবুর্গার এর ইংরেজি নামকরণ করেন কোয়েশ্চেন ফ্রম এ ওয়ার্কার হু রিডস। বাংলার বিখ্যাত কবি প্রাবন্ধিক তথা অনুবাদক শঙ্খ ঘোষ এর বাংলা অনুবাদে নামকরণ করেন পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। তার বহুল দেবতা বহুস্বর নামক অনুবাদ গ্রন্থে এই অনুদিত কবিতাটি স্থান পেয়েছে। কবিতাটির ভাববস্তু বিশ্লেষণ করলে যে বিষয়টি আমাদের সামনে প্রস্ফুট হয়, সমগ্র বিশ্বে দুই শ্রেণীর মানুষ দেখতে পাই। এক শ্রেণীর মানুষ শোষিত শাসিত শ্রমজীবী, অন্য শ্রেণীর মানুষ তার বিপরীত। রবীন্দ্রনাথের ভাষায় প্রথম শ্রেণীর মানুষ সভ্যতার পিল সুজ, আর দ্বিতীয় শ্রেণীর মানুষ আলোকিত। আলোচ্য কবিতায় কবি সমাজ ইতিহাসে এমনই সব মানুষের কর্মকাণ্ড সম্পর্কে নানা প্রশ্ন উত্থাপন করেছেন। প্রশ্নগুলিতে উল্লিখিত হয়েছে থিবস, চীনের প্রাচীন ইতিহাস, চীনের প্রাচীর রোম সভ্যতা নির্মাণের নেপথ্যে কোন মানুষ আছে সে সমস্ত ইতিহাস, কিংবা আলেকজান্ডার, সিজার প্রমুখের সাম্রাজ্য বিস্তারের বা বিজয়ী গৌরবের মূলে কাদের শ্রম নিহিত তার কথা। এভাবেই নানা উত্তরহীন প্রশ্ন মজুরের হাতে কবির কলমে প্রকাশ পেয়েছে আমাদের আলোচ্য পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায়। এখন আমরা কবিতার মূল বিষয় সম্পর্কে আলোচনা করব। কবিতাটি শুরু হয়েছে, কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিবস? বইয়ে লেখা আছে রাজার নাম। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? প্রথম লাইন, কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিবস? এই থিবস সম্পর্কে আমাদের জানতে হবে। থিবস নীল নদের তীরে অবস্থিত মিশরের বিখ্যাত শহর। গ্রিসের থেবাই এর অনুকরণে এরূপ নামকরণ। এই শহরের 7টি প্রবেশ পথ ছিল। বহু মন্দির ও স্থাপত্যে পরিপূর্ণ ছিল সমৃদ্ধ এই থিব শহর। কবি প্রশ্ন করেছেন, কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিবস? অর্থাৎ এখানকার রাজা এই থিবস নগর, থিবস সাম্রাজ্য তৈরি করেনি, তৈরি করেছিল কারা? শ্রমজীবী সাধারণ মানুষ। কিন্তু বইয়ে লেখা আছে কার নাম? বইয়ে লেখা আছে রাজার নাম। শ্রমজীবী সাধারণ মানুষের শ্রমের কোনো মূল্য, শ্রমের কোনো দাম, মানুষের নাম ইতিহাসের পাতায় লেখা নেই, লেখা আছে সেই রাজার নাম। এই কবি প্রশ্ন করেছেন, কবি এখানে শ্রমজীবী সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে প্রশ্ন করেছেন, কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিবস? শ্রমিকরা বানিয়েছিল, কিন্তু বইয়ে লেখা আছে রাজার নাম। তখন কবি আবার বলছেন, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? অর্থাৎ থিবস সাম্রাজ্য তৈরি করতে গিয়ে, নগর তৈরি করতে গিয়ে যে পাথর আনতে হয়েছিল, সেই পাথর কি রাজারা ঘাড়ে করে আনতো? অর্থাৎ আনতেন না, এনেছিলেন কারা? শ্রমজীবী সাধারণ মানুষ। কিন্তু ইতিহাসের পাতায় তাদের নাম লেখা নেই। এরপর বলেছেন, আরে ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, কে আবার গড়ে তুললো এতবার? ব্যাবিলন সভ্যতা বারবার ধ্বংস হয়েছে, নতুন করে আবার গড়ে উঠেছে। এই ব্যাবিলন সভ্যতা ধ্বংস হয়েছে, নতুন করে যারা গড়ে তুলেছেন তারা শ্রমজীবী সাধারণ মানুষ। কবি বলছেন, তাহলে কে গড়ে তুললো? তাদের নাম তো ইতিহাসে লেখা নেই। ব্যাবিলন কি? ব্যাবিলন বর্তমান ইরাকের রাজধানী বাগদাদ শহর থেকে 55 মাইল দূরে অবস্থিত। ব্যাবিলনীয়র
রাজধানী ছিল ব্যাবিলন। রাজা হামুরাবির সময়ে অত্যন্ত সমৃদ্ধশালী নগরে পরিণত হয় ব্যাবিলন। সম্রাট নেবুকাডনেজার তাঁর সাম্রাজ্যের জন্য এখানে একটি ঝুলন্ত বাগান বানিয়েছিলেন। আনুমানিক 4000 শ্রমিক মিলে এই বাগানটি তৈরি করেছিল। পারস্য সম্রাটের আক্রমণে ব্যাবিলন ধ্বংসস্তূপে পরিণত হয়। কবি বলেছেন, নতুন করে আবার ব্যাবিলন গড়ে উঠেছে। কে বানিয়েছিল? কে আবার গড়ে তুলল এতবার? এরপরেই বলেছেন, সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়? পেরুর রাজধানীর নাম লিমা। সোনা ঝকঝকে অর্থাৎ চাকচিক্যময়, বৈচিত্র্যময়, ঔজ্জ্বল্যপূর্ণ এক শহর লিমা। কিন্তু এই শহরকে যারা শ্রম দিয়ে বানিয়েছিল, সেই শ্রমজীবী সাধারণ মানুষটা এই শহরে থাকতো না, তারা থাকতো বহু দূরে, শহরের বাইরে। কবি আক্ষেপ করে বলেছেন, সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন ভাষায়? তারা তো এখানে থাকতো না। আর এরপরেই বলেছেন চীনের কথা। চীনের প্রাচীর যখন শেষ হলো, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? আমরা চীনের প্রাচীর সম্পর্কে সকলেই জানি। পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি চীনের প্রাচীর। আসলে দেশকে বাইরের শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য সম্রাট কিন সি হুয়াং 3য় খ্রিস্টপূর্বাব্দে এই প্রাচীরের নির্মাণ কাজ শুরু করেন। এটি আসলে একাধিক প্রাচীরের সমষ্টি। 5 থেকে 8 মিটার উচ্চতা বিশিষ্ট পাঁচিলটি সাংহাই শহর থেকে লোপলেক পর্যন্ত প্রায় 6500 কিলোমিটার পথ বিস্তৃত। পাঁচিলটি পরবর্তীকালে ভেঙে পড়লে এদিকে মিং বংশের সম্রাটরা পুনর্গঠিত করার চেষ্টা করেছিলেন। কবি এখানে প্রশ্ন করেছেন, চীনের প্রাচীর যখন শেষ হলো, এই বিশাল প্রাচীর যখন শ্রমিকরা তৈরি করলো, কোথায় গেল রাজমিস্ত্রিরা? অর্থাৎ সেই রাজমিস্ত্রিদের পরিচয় কোথাও লেখা নেই। ইতিহাসের পাতায় লেখা আছে কিন সি হুয়াংয়ের কথা, তার চীনের প্রাচীরের কথা। আর জয়ের তোরণে ঠাসা মোহনীয় রোম বানালো কে? কাদের জয় করলো? সিজার মোহনীয় রোমকে তৈরি করেছিলেন, কিন্তু একা করেছিলেন? তার সঙ্গে যে সেনাপতি, সৈন্য, সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ ছিল, তাদের কথা কোথাও লেখা নেই। মোহনীয় জয় তোরণের ঠাসা ছিল, জয় সূচক তোরণের ঠাসা। মেলা দেশ তারা জয় করেছিল। তার একটা স্তম্ভ তোরণ তারা তৈরি করেছিল। তাই জয় তোরণের ঠাসা ছিল মোহনীয় রোম। কিন্তু কাদের জয় করলো? সিজার। এই সিজার সম্পূর্ণ নাম জুলিয়াস সিজার, বিখ্যাত রোম সম্রাট। এর আমলে রোম এক বিশাল সাম্রাজ্যে পরিণত হয়। এরপরে বলেছেন, এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? বাইজেন্টিয়াম মধ্যযুগের রোমান সাম্রাজ্যের প্রচলিত নাম। পূর্বাঞ্চলের এই রোমান সাম্রাজ্যে গ্রিকদের আধিপত্যই ছিল বেশি। রাজধানী কনস্টান্তিনোপলকে কেন্দ্র করে এখানে শিল্পকলার অভূত উন্নতি ঘটেছিল। কবি বলেছেন, এত যে শুনি বাইজেন্টিয়ামের নাম, সেখানে কি সকলেই সেই প্রাসাদে থাকতো? অর্থাৎ সাধারণ মানুষগুলো কি প্রাসাদে থাকতো না। এমনকি উপকথার আটলান্টিস যখন সমুদ্র তাকে খেলো, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য। ইতিহাসের পাতায় পুরাণের কথায় আমরা আটলান্টিস দ্বীপের কথা পাই। অনুমান করা হয় গ্রিক পুরাণ অনুসারে যে আটলান্টিস একটি উপকথার একটা দ্বীপ। ভূমিকম্পের ফলে সেটি সমুদ্র গর্ভে তলিয়ে যায়। কবি বলেছেন, যখন সেই দ্বীপ তলিয়ে গিয়েছিল, তখন উপকথার আটলান্টিস ডুবতে ডুবতে তাতে চিৎকার করে উঠেছিল তার সেখানকার কৃতদাসদের জন্য। ভারত জয়, এরপরে কবি বলেছেন ভারতবর্ষের কথা। সেখানে দেখলাম কি, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার। একলাই নাকি? ঝিলামের তীরে ভারতীয় রাজা পুরুকে আনুমানিক 326 খ্রিস্টপূর্বাব্দে যুদ্ধে পরাস্ত করেন আলেকজান্ডার। এই আলেকজান্ডার ভারত আক্রমণের পর যে জয়লাভ করেছিলেন, আলেকজান্ডার কি একাই করেছিলেন জয়লাভ? যুদ্ধে করেনি, তার সঙ্গে অসংখ্য সেনাপতি, অসংখ্য লোকজন ছিল, তাদের কথা কোথাও লেখা নেই। গ্রিক সম্রাট ম্যাসিডনের রাজা আলেকজান্ডারের নাম লেখা আছে। এখানেই কবির আক্ষেপ।
এ প্রসঙ্গে একটি কবিতার কথা রবীন্দ্রনাথের ওরা কাজ করে বলেছেন, ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল, মাঠে মাঠে বীজ বনে, পাকা ধান কাটে নগরে প্রান্তরে, দেশ দেশান্তরে, অঙ্গে বঙ্গে। কিন্তু এই শ্রমজীবী সাধারণ মানুষরা নিরন্তর কর্মপ্রবাহ বয়ে চলে, কিন্তু তাদের কথা ইতিহাসের পাতায় কোথাও লেখা নেই। ইতিহাসের রথচক্রকে তারাই টেনে নিয়ে যায়। যাই হোক, গলদের নিপাত করেছিল সিজার। গল ফ্রান্সের আগেকার নাম, এখানকার আদিম উপজাতি গল। জুলিয়াস সিজারের হাতে গলটা পরাজিত হয়েছিল, তাই গলদের নিপাত করেছিল সিজার। সিজারের হাতে গল আদিবাসীদের পরাজয় ঘটেছিল। নিদেন একটা রাঁধুনি তো ছিল, সিজার কি একাই করেছিল? ধরে নিলাম সেনাপতি, কোনো সৈন্য সামন্ত ছিল না। নিদেন একটা রাঁধুনি, নিদেন মানে অন্তত একটা রাঁধুনিও তো ছিল, কিন্তু তার কথা তো কোথাও লেখা নেই। বিরাট আর্মাটা যখন ডুবলো, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি। বিরাট আর্মাডা, ইংল্যান্ডের সঙ্গে যুদ্ধে রাজা দ্বিতীয় ফিলিপ কর্তৃক প্রেরিত বিখ্যাত স্প্যানিশ নৌবহর, কিন্তু যুদ্ধে এই রণতরী সমুদ্রে ডুবে গিয়েছিল। এই ডুবে যাওয়ার খবর পেয়ে স্পেনের ফিলিপ খুব কেঁদেছিলেন, ভেঙে পড়েছিলেন। কবির প্রশ্ন, শুধুই কি ফিলিপ কেঁদেছিল? সেই জাহাজের মধ্যে যে অসংখ্য নাবিক, অসংখ্য শ্রমিক, অসংখ্য মানুষ ছিল, তাদের বাড়ির মা, তাদের বাড়ির স্ত্রী, ছেলে, তারা কি কেউ কাঁদেনি? তাদের কান্নার কথা ইতিহাসের পাতায় কোথাও লেখা নেই। এ লেখা আছে ফিলিপের কান্নার কথা। তাই কবি বলছেন আক্ষেপ করে, আর কেউ কাঁদেনি? 7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক একলাসে। দ্বিতীয় ফ্রেডারিক বিখ্যাত রোমান সম্রাট দ্বিতীয় ফ্রেডারিক 13 শতাব্দীতে রোমে রাজত্ব করেছিলেন। শিক্ষিত ও শিল্পানুরাগী ফ্রেডারিক 7 বছর ধরে ধর্মযুদ্ধ বা ক্রুসেডে অংশগ্রহণ করেন। 7 বছরের যুদ্ধে জয়লাভ করেছিলেন। কিন্তু ফ্রেডারিক কি একাই ছিলেন? তার সঙ্গে তারও অনেকে ছিলেন। তাদের কথা কেন ইতিহাসের পাতায় লেখা নেই? এরপরেই কবি আক্ষেপ করে বলছেন, পাতায় পাতায় জয় জয় উৎসবের ভোজ বানাতো কারা? এই যে ইতিহাসের বইয়ে পাতায় পাতায় বিভিন্ন রাজাদের জয়ের কথা লেখা আছে, কিন্তু এই জয়ের ভোজ উৎসব বানাতো কারা? তারা শ্রমজীবী সাধারণ মানুষ। তাদের কথা ইতিহাসের পাতায় কোথাও লেখা নেই। 10 বছরে এক একজন মহামানব খরচ মেটাতো কে? এই লাইনটা দুরকম অর্থ হতে পারে আমার মতে। 10 বছরে এক একজন মহামানব খরচ মেটাতো কে? অর্থাৎ মহামানবের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষকে নিয়েই। সাধারণ মানুষের মধ্যেই মহান হয়ে উঠেছেন বলেই তিনি মহামানব। তাহলে এক একজন মহামানবের সৃষ্টি করার পিছনে আছেন সাধারণ মানুষ। অনুরূপভাবে আরেক ধরনের ব্যাখ্যা হতে পারে, সাধারণ মানুষ যাকে মহামানব বলে ভাবেন, সকল মহামানবের চরিত্র, সকল মহামানব কিন্তু সাধারণ নন। অনেক মহামানব বিলাস বসনে ব্যস্ত, সাধারণ মানুষের কথা ভাবেন না। তাই এই যে মহান মহান মানুষরা তাদের জীবনযাপন, একটা ঔজ্জ্বল্যপূর্ণ জীবনযাপন করেন, তাদের যে খরচ সেটা মেটায় কারা? 10 বছরে এক একজন মহামানব খরচ মেটাতো কে? তাই এইরকম জৌলুসপূর্ণ নিজের ভোগাকাঙ্ক্ষী মহামানব যারা সমাজে, সেই মহামানবরা যে জীবনযাপন করেন তার খরচ মেটাতো কে? কত সব খবর, কত সব প্রশ্ন। এরকম ইতিহাসে আর কত বলবো, অনেক খবর আছে, অনেক প্রশ্ন শ্রমজীবী সাধারণ মানুষের। কবি এখানে সাধারণ মানুষের, শ্রমজীবী মানুষের হয়ে প্রশ্ন করেছেন। ইতিহাসের বইয়ে, ইতিহাসের পাতায় শুধু রাজাদের নাম লেখা আছে, শ্রমজীবী সাধারণ মানুষের নাম লেখা নেই। এ প্রসঙ্গে আমি আর একটি কথা বলতে পারি, আমরা তাজমহলের কথা জানি, আমরা অন্যান্য স্থাপত্য ভাস্কর্যের কথা জানি, সেখানকার রাজাদের নামই লেখা থাকে। কত সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের চিন্তা ভাবনা, কারুকার্যে এই সমস্ত স্থাপত্য ভাস্কর্য গড়ে উঠেছে, কিন্তু কোথাও তাদের নাম লেখা নেই। এখানেই কবির আক্ষেপ। এটি পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার মূল বক্তব্য বিষয়। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।